নমস্কার বন্ধুরা, অফুরন্ত বাংলা কবিতা আজ পর্ব ৩১। দিলীপ দা, আপনি পথ চেয়ে থাকবেন কেন? আমি পথ চেয়ে রয়েছি আপনারা যে এই সময়টায় অপেক্ষা করেন, সেটা যে কত বড় জীবনে একটা পুরস্কার, বাংলা কবিতার জয়। এটা মৃন্ময় পাত্র এসছেন। আপনারা জানেন যে ম্যাপ রেডিও বাংলার পেজে এই অনুষ্ঠানটা শেয়ার করা হয়, ওখান থেকে শোনা যায়। বিশ্বজিৎ ঘোষ এসছেন, পূর্ণদা, অংশুমান কর, কবিতার রাজকুমার। নেটের অবস্থা আজ ভালো নয়, দেখো কেমন হয়। কোনো কথা বললেই কবিতা হয়ে যাচ্ছে দেখছি। প্রবুদ্ধ সুন্দর কর, মৈত্রেয়ী ঘোষ, তন্ময় বিশ্বাস অনেক এসেছেন। আমার শরীরে কর্মচা কাটা জন্মায়, মাছরাঙাদের দেশে আবার কিভাবে আমি জন্ম নেব, তার দুরূহ বর্ণনা লিখে রাত্রি জোয়ারের জলে ভাসিয়ে দিলাম। আবার মানুষ হয়ে আমি যদি ফিরে আসি এই জনপদে, কোনো অভিজাত নয়, আবার চণ্ডাল হয়ে যেন জন্ম নিই। ব্রাত্যজনের খুব কাছে জনমানুষ আসে না, ব্রাত্যজনের কাছে একটি জিরাফ এসে থামে। আমি সেই ব্রাত্যজন, গরিব চণ্ডাল, এক হাড় হাবাতের ছেলে। লোকে বলে আমার চণ্ডাল পিতা ছিল দেশদ্রোহী, তার মরদেহ খুঁজে কোথাও পাইনি। শোনো, আমি সেই বংশের চণ্ডাল, ভারতবর্ষকে আমি ক্ষমা করব না। শুনেছি ভারতবর্ষ অভিজাত দেশ, এর মাটি হাতে নিলে শরীর সুগন্ধে ভরে যায়, এর বায়ুজল পিত্তনাশক শুনেছি। তবু আমি ভারতবর্ষকে আমি ক্ষমা করব না। দূর থেকে দেখি শুধু অভিজাতদের চলাচল, ওই শস্য, ওই স্বর্ণ, ওই তো জাহ্নবী আজও আমার অগম্য। আমি পাগল হয়ে যাব, চুলে আগুন ধরে গেছে, খুঁজে পিতার মরদেহ আমি পাগল হয়ে যাব। নীল রক্ত দেখে দেখে আমি পাগল হয়ে যাব। ওই শস্য ঘৃণা করি, ওই স্বর্ণ ঘৃণা করি, ওই জাহ্নবীকে থুতু, ওই জাহ্নবীতে মুতি। তবু ভারতবর্ষের আমি গরিব নাগরিক। ওগো মানুষ, কথা শোনো, দাও আমাকে জল দাও। কেন আমাকে জল দিলে দুর্গন্ধ হবে নদী? ওগো মানুষ, কথা শোনো, দাও আমাকে জল দাও। আমি চণ্ডাল, শ্মশান ভূমিতে সারা রাত শুয়ে শুনি কি কেচ্ছা, শুনি পেচ্ছাপ, শুনি হালচাল। আমি চণ্ডাল, আমার মুখ ভালো না, আমার ভাষা ভালো না। শ্মশানের ছেলে শ্মশান ভূমিতে শুনি কি কেচ্ছা, শুনি পেচ্ছাপ, শুনি হালচাল। আমি চণ্ডাল, ওগো অরণ্য, ওগো ফুল গাছ, ওগো মহানিম। আমি চণ্ডাল, অদ্ভুত এক জায়গা। আমি যে একটা মানুষ, আমিও যে এক মানুষ, কখনোই মনে থাকে না ভদ্রলোকেদের। বহু রাতে আসে ভদ্রলোকের মেয়েরা। আমার প্রশ্ন একটাই, ভদ্রলোকের মেয়েরা চলেছে কোথায়? বহু রাতে আসে ভদ্রলোকের মেয়েরা। আমার শরীরে রাত্রি না নেমে পারে না, আমার শরীরে সবুজ গুল্ম জন্মায়, আমার শরীরে কর্মচা কাটা জন্মায়। ভদ্র মেয়ের গন্ধ আমার অচেনা, কিন্তু আমাকে মেরেছিল ওই ব্রাহ্মণ। তার অপরূপ অরক্ষণীয় কন্যা, পাপড়ির মতো ক্ষীণাঙ্গী মেয়ে যশোদা আমাকে কিছুটা ভালোবেসেছিল লুকিয়ে। আমিও যে এক মানুষ, আমিও ভুলেছি। আমিও যে এক যুবক, আমিও ভুলেছি।
আমিও যে এক প্রেমিক, আমিও ভুলেছি মাছরাঙাদের রাজা হয়ে আমি আসব, মাছরাঙাদের রাজা হয়ে আমি জন্মাবো। আমারও শরীরে রয়েছে দারুণ খনিজ, আমারও সামনে রয়েছে সম্ভাবনা। হীরক পাহাড়ে মাছরাঙা হয়ে ঘুরব। তার আগে ওই ব্রাহ্মণ ক্ষমা চাইবে, তার আগে ওই বাঞ্চত ক্ষমা চাইবে, হাঁটু ভাঁজ করে ওই পুরোহিত বসবে, তারপর আমি পা দুফাক করে দাঁড়াবো। আমি চণ্ডাল, আমি চণ্ডাল। ভাষা ভালো নয়, মুখ ভালো নয়। ভাষা ভালো হলে ভালো লাগে কথা বলতে, ভাষা ভালো হলে আরো ভালো লাগে বাঁচতে। আমি শূন্যে হাত তুলি, যে শূন্য তাকে ভুলি। আমি জটিল গণনাতে আজও রয়েছি নিচু জাতে। আমি কি করে হব বড়? ধরো আমার হাত ধরো, ডাকে পাহাড় সব শেষে, মাছরাঙার সেই দেশে, যে দেশে নেই জাত, নেই কোথাও বজ্জাত। ভুল, এসব কল্পনা, শুনি এখনো যায় শোনা। কিন্তু বাঁচবই, রাগে শরীরে ফোটে খই, ব্রাহ্মণের মুখে খই, ওকে মারবো মারবই। আমি মেরেছি, লাথি মেরেছি, বেশ করেছি, থুতু দিয়েছি অকথু, বমি পাচ্ছে বমি ওয়াক। ওই শস্য ঘৃণা করি, ওই স্বর্ণ ঘৃণা করি, জাহ্নবীকে এখনো ঘৃণা করি। তবু জাহ্নবীর পারেই যেন মরি। মৃত্যু আসে আসুক, যশোদা জলে ভাসুক, মাছরাঙাদের রাজা হয়ে আমি বাঁচব। মৃত্যুর পরে রাজা হয়ে আমি বাঁচব। এই অসাধারণ কবিতাটি কোন কবির? চৈতি চক্রবর্তী। আপনি কে আমি জানি না, ফালতু বলার জন্য ধন্যবাদ। আপনারা আসেন কেন? আপনার কি আমার বন্ধু না কবিতার বন্ধু জানি না। শো শেষে আপনাকে লাল কার্ড দেখিয়ে দেব। এই কবিতাটি, আচ্ছা অন্যরা যারা এসছেন, মঞ্জুরি এসছেন, অনিশ ঘোষ দাদা, গৌতম কুমার গুপ্ত, এর মাঝখানে অন্য যারা এসেছেন সবাইকে সাড়া দিতে পারি না পড়ি বলে। আজকে আমি প্রথমে যে কবিতাটি পড়লাম, এটি কবি সুবোধ সরকারের লেখা। জনপ্রিয় কবিদেরও কবিতা চর্চা যেহেতু বেশি, কবি চর্চা শব্দটা যেহেতু বাংলা কবিতা থেকে দূরে সরে যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গীয় বাংলা কবিতা, যে কারণে এই সমস্ত কবিতাগুলো আপনাদের কাছে তুলে নিয়ে আসা। ঠিক তেমনই খনন করে নিয়ে আসা, খুঁড়ে নিয়ে আসা এই কবিতা, যে কবিতা সুবোধ সরকারের কবিতা হিসেবে অচেনা লাগে, কারণ তিনি এই জনপ্রিয় কবির 10-15টা কবিতায় আবৃত্তিকারদের কণ্ঠে এদিক ওদিক ছড়িয়ে ওটাই সুবোধ সরকার মনে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে যারা লেখেন, যে কবি লেখেন দীর্ঘদিন ধরে, তাদের কবিতায় নানা ধরনের বাঁক থাকে। কোথা থেকে উঠে এসে কবি কোন দিকে যাচ্ছেন প্রতিটি বাঁক লক্ষ্য করতে হয়, তাহলে আনন্দ হয়, অনেক কবিতা পড়ার আনন্দ হয়। কবিতাও তো একটা উচ্চ স্তরের বিনোদন। এই বন্দি দশায় আপনারা যারা কবিতা শুনছেন, আমরা যারা কবিতা পড়ছি, আমার মতন করে অনেকে পড়ছে, সবটা মিলে একটা সন্ধ্যাবেলায় একটা সম্পর্ক হচ্ছে, একটা অন্তরের আলিঙ্গন হচ্ছে।
এবং এই অবসরেই আর কি এই কথাগুলো বলতে পারছি। হয়তো জীবনে আর ফুরসত হবে কিনা জানি না। তো আমরা নতুন পৃথিবীতে আমরা যখন পা দেবো, আমি আশাবাদী, তখন যেন আমরা আবার আমাদের পুরনো অবস্থানে ফিরে না যাই, যেখান থেকে মানুষকে সহজে অবহেলা করা যায়, যেখান থেকে সমাজের মধ্যে নানা রকম বৈষম্য জিয়ে রাখা যায়, অল্প কিছু মানুষ ভালো থাকে, বেশিরভাগ মানুষ ভালো থাকে না, এরকম সমাজ ব্যবস্থাকে সমর্থন করা যায়। আর কবিদের জগতেও যে কবিদের সম্পর্কে, একদল কবিদের, বেশিরভাগ কবিদের সম্পর্কে আমরা কিছুই জানবো না, আর বহুল প্রচারিত কবিদেরও তারা সৌভাগ্যবান, তাদেরও 2-10টা কবিতার মধ্যেই রেখে দেবো নিজেদেরকে। এভাবে কিন্তু বাংলা কবিতার দিগন্ত বড় হবে না। আপনারা সকলেই জ্ঞানী মানুষ, আমি নতুন প্রজন্মের উদ্দেশ্যে কথাগুলো বলছি, তাদের প্রতি এটা বলবার অধিকার আমার আছে। কিন্তু আপনারা যারা, তাদের সকলের অর্পণ নিত্য নতুন কবিতা এবং পোশাক তো পরতেই হবে। তুমি যদি সবাইকে, তাহলে পোশাক কি সেরকম একটা শো করা যায় অর্পণের জন্য একা, যেমন পোশাক নেই। আমার বন্ধু অর্পণ মজা করলেন। আমি এইবার যে কবির কবিতা পড়ব, সেই কবির কবিতা সম্ভবত সৌরভও পড়ছেন। আমাকে এই কবির নাম শামসুল হক। কাকদ্বীপ এবং শামসুল হক সমার্থক হয়ে গেছিল আমাদের অল্প বয়সে। তারও আগে এই কবি সমস্ত, তখন লিটিল ম্যাগাজিনের বাংলা জুড়ে খুবই শক্তি, সেই সময় সারা বাংলাতেই ছড়িয়ে গেছে শামসুল হকের কবিতা। কিন্তু শামসুল হকের কবিতা সমস্ত পত্রপত্রিকা উপস্থিত থাকলেও তার কাব্যগ্রন্থ সকলের কাছে পৌঁছায়নি, এবং একজন আরেকজনের কাছে যে পৌঁছে দেওয়া কবির কথা, সেইগুলোর অভাবে এই শামসুল হকরা অন্ধকারে চলে গিয়েছেন। যদিও কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার এসব জায়গায় শামসুল হক এখনও খুবই প্রতিষ্ঠিত নাম, কিন্তু বৃহত্তর বাংলা কবিতায় শামসুল হকের অবদান রয়েছে, তাকে চর্চা করা জরুরি। শামসুল হকের এই কবিতাগুলি আমাকে মানে বেছে দিয়েছেন, তুলে দিয়েছেন আমার অন্যতম অভিভাবক এবং অনেকটা বন্ধুও, বিশ্বজিৎ ঘোষ, বনগ্রামের পূর্ণদা। তিনি একজন প্রাবন্ধিক এবং গম্ভীর প্রাবন্ধিক হলেও তিনি কিন্তু অতি সরস মানুষ এবং কবিতার একজন মানে রাক্ষসে পাঠক। নানা কবির কবিতা তিনি পড়েন, এবং সেই কবিতা আপনারা দেখেন যে ফেসবুকেও আমরা দেখেছি যে এই বয়সে এসে তিনি অনেকের নতুনদের কবিতা পড়েন, তাদেরকে স্বাগত জানান। বিশ্বজিৎ ঘোষের কাছে আমাদের ঋণ এই পাঠের জায়গা থেকে। শামসুল হক, কাকদ্বীপ, শামসুল হকের কবিতা পড়ছি। আলো কম বলে দেখতে পাচ্ছি না। শামসুল হকের কবিতা পড়ছি। কবিতার নাম চন্দনের চিতায় জ্যোৎস্না। যার বাহুতে ফলক ছিল, যার একদিকে এইখানে জন্মেছিল ইতিহাসের দীর্ঘতম রোদ, অন্যদিকে এইখানে মরেছিল রোদের সন্তান পদ্ম। তার সবের জন্যে সমগ্র ভারতবর্ষে চন্দন কাঠ না পেয়ে এক চন্দন কিশোর, যে মাতৃগর্ভে অনধিকার প্রবেশ করেছিল এবং পুত্র ও পিতার ও পৃথিবীর অধিকার নিয়ে ফিরে এসেছিল, তার চন্দন শরীর দিয়ে সেই সবের চিতা সাজিয়েছিল। কয়েকটা আধেক লীন বুড়ো বুড়ি সেই চিতায় জ্যোৎস্না খুঁজেছিল। কবিতার নাম সময়। যেমন প্রণামের মতো জলধারা ছড়িয়ে যায় পাকা তেলাকুচুর ওপর, ভারতবর্ষের দিন রাত্রি অভিমন্যুর শরীরে যে জ্যোৎস্নারণ্যে মধ্যরাত্রে টের পেয়েছিল কুচকুচে রোদ্দুর,
যার জামার সোনালি পকেটে জোনাকি ঘুরছিল, যা বিষ ও বিষণ্ণতা। সেই অভিমন্যুর মতো সময় আমাদের সময়। তুনির শূন্য করে বাতাসের দিকে সুবাস ছুড়ে দেয়, অথচ হেমন্তের কুয়াশায় মানুষের ঘ্রাণ শক্তি ভীষণ দুর্বল। শামসুল হকের কবিতা শ্রেণী চরিত্র। শামসুল হকের কবিতা শ্রেণী চরিত্র। আমি কি বিশ্বাসযোগ্য কোনো ভাষা জানি? আমি কি পেয়েছি খুঁজে শিল্পের পাদানি? আমি কি বিশ্বাসযোগ্য খুনি? লালকে লুকিয়ে ফেলে দেখায় বেগুনি, বেগুনি লুকিয়ে ফেলে দেখায় সবুজ। তৃতীয়টি ছোট হয় যখন মিলিত দুই ভুজ। আমি কি বিশ্বাসযোগ্য উপপাদ্য রাখি? আমি কি বিশ্বাসযোগ্য ঘর চিনি? বাকি প্রকারে বোঝানো যায় দেশ কিংবা জাতীয়তাবাদ? এই কি পামির নাকি পৃথিবীর ছাদ? হয়তো বিশ্বাসযোগ্য মনে করি মূর্খের প্রবাদ। সকলে বিশ্বাসী নয়, অর্থাৎ বিশ্বাসী লোক নয়। সকলে মানুষ নয়, কেউ বলে 3 2 6। সাপ কি বিশ্বাসী হয়? তার শ্রেণী চরিত্রের বিষ নিপুণ ঢোকাবে বলে হাসনুহানার নিচে দেয় দেখো মরমিয়া শীষ। জলের অনেক বেশি রক্ত ঘন, এ এমন কি কঠিন ধাঁধা। আর কৃষ্ণ সর্প দেখে ক্রোধে বাজু ছুঁড়ে মারে রাধা। শামসুল হকের পরবর্তী কবিতা ধ্রুব ভুল। তুমি 2টো চিঠি লিখেছিলে, পরপর দুজনকে 2টো চিঠি লিখেছিলে। 2টো চিঠিরই শেষ বাক্য তুমি কেমন আছো। তুমি পরপর 2টো চিঠি লিখে 2টো খামে ভরেছিলে। তারপরে শুনলে দরজায় যেন কেউ কড়া নাড়ছে। 2টো কড়া একসঙ্গে। উঠে গিয়ে ফিরে এলে কেউ নেই। তুমি পরপর 2টো খামে নাম লিখলে, ঠিকানা লিখলে। অভ্যাস মতো সঙ্গে সঙ্গে লাল ডাক বাক্সে একসঙ্গে 2টো চিঠি রেখে এলে। দুপুর বেলায় তোমার মনে হলো, মনে আছে? দুপুর বেলায় মনে হলো মায়ের চিঠির নামে, মায়ের চিঠির খামে রানীর নাম ঠিকানা লিখেছ। রানীর চিঠির খামে মায়ের নাম ঠিকানা লিখেছ। তোমার সমস্ত শরীর এক মুহূর্তেই যেন লাল মতো ঠান্ডায় ডুবে গেল। সঙ্গে সঙ্গে পরপর 2টো চিঠি লিখলে। মা, খামের চিঠিটা খুলো না, ওটা রানীর ঠিকানায় পাঠিও। রানী, খামের চিঠিটা খুলো না, ওটা মায়ের ঠিকানায় পাঠিও। অভ্যাস মতো সঙ্গে সঙ্গে লাল ডাক বাক্সে একসঙ্গে 2টো চিঠি রেখে এলে। আর পরদিন বোধহয় সূর্য ওঠার আগে যেন ভুলটা ঠিকঠাক ধরা পড়ল। দ্বিতীয় চিঠির ফলেই মায়ের চিঠি রানী পেয়েছে, রানীর চিঠি মা। তোমার সমস্ত শরীর এক মুহূর্তেই যেন নীল মতো মাটিতে ডুবে গেল।
সঙ্গে সঙ্গে পরপর দুটি চিঠি লিখলে, মা খামের চিঠিটা খুলো না, ওটা রানীর ঠিকানায় পাঠিও। রানী খামের চিঠিটা খুলো না, ওটা মায়ের ঠিকানায় পাঠিও। এমনি করেই ভুল, বারবার ভুল। প্রতিদিন প্রতিদিন সাবধানী চিঠি লিখছ। মানুষ যতদিন পৃথিবীতে ততদিন। আমার কলকাতার কিছু সান্ধ্য আড্ডায় একজনের সঙ্গে আলাপ হয়েছিল, একজন না দুজনের সঙ্গে আলাপ হয়েছিল একসঙ্গে। তারা হলেন স্বপ্নাভ সায়ন্তনী। এই জুটির নামে বাংলা গানের অ্যালবামও বেরিয়েছে, জনপ্রিয় হয়েছিল। স্বপ্নাভ লিখতেন আর সায়ন্তনী গাইতেন। স্বপ্নাভ সায়ন্তনী জুটি। তো দুজনের সঙ্গে একটা বন্ধু মতন হয়ে গেল। তারপর স্বপ্নাভ রায়চৌধুরী একদিন তার একটা কবিতার বই দুই এক টুকরো সুমেঘ আমাকে উপহার দিলেন, এবং সায়ন্তনীও আমার কবিতা পছন্দ করতেন কেন জানি না, কারণ কলকাতায় আমাকে পছন্দ করার চরিত্র তখন খুবই কম ছিল, দুই একজন বিখ্যাত মানুষ ছাড়া। সায়ন্তনী, আমি কবিতা আলোচনা লিখতাম বিভিন্ন জায়গায়। স্বপ্নাভ তো খুব একটা বিপ্লবী স্বভাবের মানুষ ছিলেন, এবং সে তো ঠিকঠাক আমাকে বলছে না যে কোথাও তুমি লিখতে পারো ইত্যাদি পারো, এইসব বলছে না। কিন্তু তার একটা মনে ইচ্ছে ছিল, যে তখন অনেক কাগজে আমি অনেক পত্রিকায় পুস্তক নিয়ে, বই পুস্তক নিয়ে ছোট আলোচনা যেরকম সেগুলো লিখতাম। তা এইগুলো তো অনেক সময় তারা তাদের তৈরি জিনিস আমাদের দিয়ে লিখতে দিতেন, আমরা তার বিনিময়ে একটা কিছু পয়সা পেতাম, সেটা সংসারের কাজে লাগতো, এটাই। সেগুলো বেছে নেওয়ার এই সময় যে আধিকারিক তা আমি ছিলাম না কোনোদিনই। কিন্তু সেটা তো সবাই বুঝতো না, যার নামে লেখাছাপা হতো তাকেই মনে করতো যে একে দিলে হয়তো হবে। আমি স্বপ্নাভর বইটি আমার কাছে রেখে দিয়েছি, পড়েছি। তার কিছুদিন পরে শুনলাম যে স্বপ্নাভ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং কবিতাগুলো থেকে গেল, এবং স্বপ্নাভ সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, সায়ন্তনীর সঙ্গেও দেখা হয় না। কলকাতার সান্ধ্য আড্ডাগুলোতেও আমি অনুপস্থিত থাকি। আর তখন যারা এগুলো আয়োজন করতেন তারাও চলে গেছেন অনেকে, আরও বেশি রসকসহীন হয়েছে আড্ডাগুলো, যাও হয় না, দ্রুত ফেরার তাড়া থাকে কাজের জায়গা থেকে। সায়ন্তনীর সঙ্গে আর কোনো দেখা হয়নি। সেই স্বপ্নাভর কবিতা কিন্তু আবার এই লকডাউন পর্বে আমরা যেমন অনেক সম্পর্ক ফিরে পাচ্ছি, অনেক হারিয়ে যাওয়া মানুষের টেলিফোন পাচ্ছি, মেসেজ পাচ্ছি, এই অনুষ্ঠানেও অনেকের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক সেরকমভাবেই স্বপ্নাভ রায়চৌধুরীর কবিতা এসেছে, আপনাদের কাছে তুলে দিই। স্বপ্নাভ রায়চৌধুরী অনেক গান লিখেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, কিছু নানা ধরনের কাজ করেছেন, এবং সায়ন্তনী তাকে নিয়ে একটা সুন্দর সংসার জীবন পেতেছিল, সুন্দর সংসারের স্বাদ তাকে দিয়েছে। কয়েকটি কবিতা পড়ি। কবির যেহেতু মৃত্যু নেই, এবং আমাদের কাজ হচ্ছে সমস্ত কবিদের কবিতাই প্রায় একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা। ছোট ছোট ছন্দে, নিটোল ছন্দে লেখা কবিতা, এবং এই কবিতাগুলোর মধ্যে যে কবি জীবনের গ্লানি এবং নাগরিক জীবনের অবসাদ, একটা রুটিন মাফিক বেঁচে থাকার
জন্য শিল্পীর যে কষ্ট, এইগুলো সব আছে। ইন্দ্রনীল দাও চিনতেন স্বপ্নাবুকে, বুঝতে পারছি। কবিতার নাম গুহাচিত্র। একথা জানার সময় এসেছে ছিন্নমূলের আজ। পানসে কতটা যাপন, কতটা ভিন্ন ফুলের ঝাঁঝ। মন্দ যদি ৩৪, ভালোর ভাগে কত। এখনো চেতনা আগের মতোই আছে নাকি অক্ষত। হয়তো এটাই সন্ধান শেষ, হয়তো সন্ধিকাল। সর্বহারারা পাবে কি ৪টে দেওয়ালের বাকছাল। একথা জানার সময় এসেছে তোমার জন্য ক্লোন। কবজি নিংড়ে পাঞ্জা নাকি আত্মসমর্পণ। জান কবুলার মান কবুলের গানগুলো পাল্টালো। কখন কি জানি প্রতিফলনের সূত্র বদলে গেল। বাঁচব কিভাবে, বাঁধব কি গান, লিখব নদীর স্রোত। সব বন্ধুর রাজনৈতিক সঙ্গ তোপ্রত। রসায়ন প্রত্নতত্ত্ব গবেষণাটাও জারি। কারণ এখন গুহাচিত্রর অঙ্কনও দরকারি। পাথরে খোদাই করে রাখা থাক কবিতার তর্জমা। পিরামিডে থাক টাটকা কলম ধরে থাকা মধ্যমা। অসুয়া মুনাফা নিম্ন মেধার ঘেরাটোপে কার্তুজ। শেষের সেদিন সমাগত ক্ষতে বিশ্বায়নের পুঁজ। বিশ্বাস ব্যতিব্যস্ত হয়ে থাকাটাই ভালো, নইলে মাথার মধ্যে ঘূর্ণিঝড়ের ঝাপট। নতুবা সব সহ্য করতে হবে, সইলে পৌনপুনিক পতঙ্গদের দাপট। তাজ্জব এই সাঁড়াশি আক্রমণ, সইলে নাগর দোলায় ঘুরবে কুম্ভী পাকে। না ঘুরতে চাও এলেবেলে থাকো, নইলে অপেক্ষা করো, চিঠি আসবেই ডাকে। হতে পারে, হতে পারে বিষ খেয়ে নেয় কবি ওষ্ঠ স্পর্শে বারবার। হতে পারে বজ্র গর্ভ মেঘে বিদ্যুৎ আশ্রে পড়বে চিল ছাদে। হতে পারে কচুরিপানার আগ্রহ পাতাবাহারের বিপরীত। এখনো কবিতা ভাগ্যিস ছদ্মবেশে কালকেই আসবেন আর্কিমিডিস খাদ কত সেটা জানাতেই। হতে পারে, নাও হতে পারে। লিখি, কবি স্বপ্নাভ রায়চৌধুরী। লিখি, আবর্জনায় ছেঁড়া খোড়া কাগজ স্তূপে শ্যাওলা গন্ধ, বাসনালীর ব্রা চাপা ছোট ছোট ফর্সা, স্তনযুগলের চমকি ঠমকি ফেরি উত্তাপে শিশির নামত টুপটাপ। আমার জন্মনগরীর সব দেয়ালেই বন্দুকের নল থেকে আসত শক্তি। সলজ্জ চুম্বন, বহুদিন অপেক্ষা শেষে বহু চিঠি, অলিগলি ঘুরে শেষমেশ হুহু জ্বর দুজনের। তারপর সে কি ঘুম গাঢ়, তর্ক জমত ডারউইন দানিকেন শূন্যের নামতা নিয়ে। এখন কেমন আছি জানো, সেই সব পুরনো কাগজেই শ্যাওলার ঘ্রাণে, বাসনলির বুকে, দেওয়াল লিখনে আর সোদা চুম্বনে বিবর্তনের খোঁজ। কাল বাঁচব বলে লিখি রাজাকে লুকিয়ে।
স্বপ্নভর আজকের নিবেদনের শেষ কবিতা। কবিরা চলে যাওয়ার আগে বুঝতে পারে সেই ভালোবাসা সে লিখে রেখে যায়। কবিতার নাম যাবার দিনে। আর কিছু কি নেবার আছে সঙ্গে নিয়ে যাবার জন্য? সব গচ্ছিত তোমার কাছে থাক, দেবে কি সেই যে বন্য শহরতলির পাকুর তলায় তোয়াক্কাহীন রাত কেটে যায়, আষ্টে পৃষ্ঠে শীত কাটারা শিরশিরিয়ে দাও ফিরিয়ে। খাট নেব না, মাঠ নেব না, দৃষ্টি আড়াল জলপ্রপাত খুচরো স্মৃতি, সঙ্গে নেব মিষ্টি নোনা ঝাল ঝাল টক প্রাণ অফুরান রম্য গীতি। যাবার দিনে ভাবছি কেন আগ বাড়িয়ে তোমায় নিয়ে। আর কিছু কি নেবার আছে সঙ্গে নিয়ে যাবার জন্য? আজকে এবার যে কবির কবিতা পড়ব, মনটা ভারী হয়ে আসে শব্দের মধ্যে এবং কবির বোলচালের মধ্যে। কেমন করে যেন তারা রেখে যায়। এই যে আমরা, এই যে মানুষই পারে এরকম মৃত্যুকে বাজিয়ে দিতে, সেতারের মতন মৃত্যুকে বাজাতে মানুষই পারে। স্বপ্নভ, ভালো থেকো, যেখানেই থাকো সায়ন্তনীর পাশে থাকো, সন্তানের পাশে থাকো, বাংলা কবিতার পাশে থাকো। বাংলাদেশের প্রথিতযশা কবি কামাল চৌধুরীর কবিতা। এই পর্ব 31-এ আমার আজকের শেষ নিবেদন। কামাল চৌধুরীর কবিতা। আপনারা কামাল চৌধুরী সম্পর্কে তিনি কেমন কবি, কি তার প্রতিষ্ঠা, এসব বলা বাহুল্য। তো পশ্চিমবঙ্গীয় কবিদের অনেকেই কামাল চৌধুরী সম্পর্কে সম্যক জানেন ধরে নিচ্ছি, কারণ তার খ্যাতিটা গোটা বাংলা ভাষাতেই ছড়িয়ে আছে এবং বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ একই সঙ্গে তিনি। এবং বাংলাদেশ রাষ্ট্রে কবিরা, শীর্ষস্থানীয় কবিরা রাষ্ট্রের একটা খুব কাছের লোক হয়, যেটা আমাদের এখানে যেরকম নেই। ভারতবর্ষে কবিরা রাষ্ট্রের কাছের লোক নয়, তার রাষ্ট্রযন্ত্রের কোনো কাজে পরামর্শে খুব একটা অংশ নিতে পারেন না। অনেক সময় আলংকারিকভাবে থাকেন, হয়তো কাউকে রাখতে হয়। আমাদের রাজ্যসভা, যেটা কেন্দ্রীয় রাজ্যসভার সদস্য যারা, তারা সব বিখ্যাত লোক নানা জায়গা থেকে নেওয়া হয়। সংবিধান মান্য করে জিনিসটা করা হয়, কিন্তু তাদের শর্টটা আমাদের রাষ্ট্র শাসনে খুব একটা যে কার্যকরী বলে মনে হয় না। হাতে একটা টাকা ভাই খরচ করার মনে হয় এরকমই হবে। মৃণাল সেন একসময় ছিলেন রাজ্যসভার সদস্য। আমি কিছু এই জন্যে জানি আর কি, যে তাদের কথায় কত দূর এই দেশ চলতো। একটা হাতে টাকা খরচ করতে পারে, কিন্তু কামাল চৌধুরী মতন মানুষ যারা রাষ্ট্রযন্ত্রের খুবই কাছাকাছি এবং একেবারে বিদেশ সফর শর্টকাট করে। আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, বিদেশ সফর ছোট করে ঢাকার একটি কবিতা সভায় যোগ দেওয়ার জন্য উনি চলে আসছেন। এটা পৃথিবীর কোথাও কবিতা নিয়ে এরকম আছে কিনা আমি জানি না। কামাল ভাইকে শ্রদ্ধা। যদি কেউ এই কবিতা, তার দু একটা যেগুলো পড়ছি, তাকে যদি কেউ শোনান, হয়তো বাংলাদেশ তো কবিতা পাগল, নিশ্চয়ই কেউ ওনাকে শোনাতেও পারে। কামাল চৌধুরীর কবিতা। বিপরীত বর্ষা। মেঘের সঙ্গে কথা হবে ভয়ানক,
চূড়ান্ত রূপ বোঝাপড়া হবে আজ। মেয়েটিকে যদি কাঁদাতেই হবে তবে বৃষ্টিকে কেন শিখিয়েছে কারুকাজ? আকাশের সাথে আজ হবে এক হাত, দিগন্তে কেন ভাসিয়েছে জলাধার? পৃথিবীকে যদি ডুব দিতে হবে জলে, অতীত দিনের স্মৃতি কেন বারবার? আজ কেন এই মেঘে বিদ্যুতে খেলা? জানালায় কেন বৃষ্টির ঝোড়ো সুর? বাতাসেই যদি ভেসে যাবে সব কথা, আজ কেন মন টান দেয় বহুদূর? খোলা জানালায় জল ভরা এই চোখ, কাঁদতে এসেছে চরাচরে মুখ গুজে। বৃষ্টিকে যত নুপুর পড়াও আজ, বিরহী শালিক অশ্রুকে নেবে খুঁজে। আজ বোঝাপড়া বিপরীত বর্ষায়, আজ বোঝাপড়া হৃদয়ের দর্পণে। তুমি মেঘ যত মত্ততা আনো, হানো বুকের মাদক, মনে পড়বেই মনে, মনে পড়বেই মনে। একটি নিষ্কাম কবিতা। আলিঙ্গন তীব্র হলে ভালোবাসা শ্বাসকষ্টে ভোগে। বস্তুত এসব ভেবে এতকাল আলিঙ্গনে বিরত থেকেছি, ফলত অগ্নিতে আমি ঘরা ভর্তি জল ঢেলে ঢেলে এক ভোরে তোমাকে পেয়েছি তপস্যায়। তুমিও আমার মতো শ্বাসকষ্টে কাশির শ্লেষা পরিহার করে শিশির পতন থেকে স্বর্গসুখ কুড়াতে এসেছ। জেনেছ অন্যত্র মুক্তি, নেশা ও মাংসের লোভ, ধর্ষকাম আত্মার পীড়নে যেটুকু অর্জন তার সব জাগতিক। প্রার্থনা মানব ধর্ম। এই বৃক্ষ ছায়াতলে গাছের বাকল বড়ে সবুজ পাতার সঙ্গে পাখি বন্ধু ফুল ও পরাগে প্রার্থনা করেছি আমি। বলেছি আকাশ দাও, আজ মুগ্ধ বাতায়নে বসি। বুকের পাথর সব সরে যাক, যুবতীর নীল অন্তর্বাসে কাম ও দংশন চিহ্ন মুছে গিয়ে সুন্দরের জয়ধ্বনি হোক। আজ এই সুন্দরের পথে আমাদের নিষ্কাম মিলন ঋতু। অশ্বত্থের গভীর ছায়ায় আমাদের যুগল বন্ধন কুড়িয়ে পেয়েছ তুমি আমাকে এই বিরহবিহীন ঘরে, বাতাস মুদ্রিত দেহে অলৌকিক নখ বিলেখনে। আমাকে পেয়েছ তুমি উদ্যানের বসন্ত শয্যায়। এখন এখানে শুধু বাউলের ভূমধ্য কবিতা, তোমার শোবার ঘরে অপার্থিব পাতার বাসর। এই দেশ তাঁতিপাড়া থেকে দূরে নয়। অনেক নদী পার হয়ে যে দেশে আসি সে দেশ চিনি না। কমলা লেবুর মতো চাপা রসালো গোলকে এই দেশ ছিল, আছে। গোলার্ধ ভুল হলে কম্পাস আছে, চুম্বকে আস্থা রেখেছি। কিন্তু চশমার কাছে যা পড়ছে ধুলো নয়, বৃষ্টিও নয়, উত্তর বা দক্ষিণও নয়। যেসব গাছের দেখা তারা কেউ জন্মায় না মাটিতে। কোথায় যে জন্মায় শেকড়ের ধারণা নিয়ে এই প্রশ্নে ক্লান্ত পথশ্রম। তবু বৃক্ষ সব পত্রময়, শুধু শাখা প্রতি রাতে নিজেরই হারানো ডালে ঘুরে ঘুরে ন্যাড়া হয়ে যায়। একটাই পরিচিত ঋতু, শীত। অথচ এই দেশে চাদরের বিকিকিনি নাই। এই একটা ভালো দিক, আমারও শীত লাগছে না। এক বস্ত্র ময়লা হলে অন্য বস্ত্র প্রয়োজন নাই। উদম শরীর মানে শিল্পের ভাষা। এই পর্যবেক্ষণের ফাঁকে মসলিনের দু একটি কাটা আঙুল নড়ে উঠতে দেখে ধারণা করেছি এই দেশ তাঁতিপাড়া থেকে দূরে নয়। শিরোনামহীন। বাহ্যত আমি আকাশ কুড়োতে এসে
তোমাকে দিয়েছি সাধারণ রতিকাল। গ্রীবাভঙ্গুর রচনা সড়ক পথে ওত পেতে থাকে পাখি শিকারীর জাল। কিছু ধস নামে বিগত লুপ্ত স্রোতে, কিছু স্মৃতি মুখ হারানো বর্তমানে। ব্যাকরণ ভুলে উপগত অধিকাল উৎকেন্দ্রের প্রথাগত চোখে হানে। কিছু পাখিকাল শুকনো পাতায় হাঁটে, কিছু মরমরে বান্ধব আজ ধুলি। পাতা কুড়নিকে বলেছি তোমার কথা, সে এসে ফোটাক লুণ্ঠিত ফুলগুলি। আকাশ পর্বে নিম্নবর্গ আজও যাপিত স্বপ্নে বহু অধিকার বাকি। জেলে পাড়া থেকে নগরের প্রশ্রয়ে ভালোবাসি, তবু শিরোনামহীন থাকি। কবিতার নাম প্যারিস। আজ এটাই শেষ নিবেদন। কবি কামাল চৌধুরী। প্যারিস। এখানে দীর্ঘ এক সড়কে হেঁটে বেড়াচ্ছে পরাবাস্তব শহর। শীত ও ফুলের মাতামাতিতে আরো সুপ্রাচীন জাদুঘর ও পানশালা। যে নদীতে ভ্রমণ করতে বেরিয়েছি তার পাশে উঁচু হয়ে আছে ইস্পাতের কাঠামো। তবু নারী দেহ জীবন্ত, স্তন উন্মুক্ত ভাস্কর্যে ঢেউ দিচ্ছে সেই নদী। সাঁজেলিজে আমার প্রিয় রাস্তা, প্যারিস আমার প্রিয় শহর। এখানে সুরা ও নারীর মাঝখানে লেখা হয়েছে নন্দন গুচ্ছ। বকে যাওয়া কবিতাগুলি এখানে যুদ্ধ স্মৃতির চেয়ে তুলির আঁচড় বেশি দৃশ্যমান। এখানে পাথরের গায়ে খোদিত সভ্যতার গতি স্বপ্ন। আমি বদলেয়ার র্যাবো আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসে গেছি। এক মহাদেশ ছুঁয়ে অন্য মহাদেশে ব্যাকুল ভেসে বেড়াচ্ছি ব্রাত্য কবিতার মাতাল তরণীতে। ইনফেন্ট টেরিবেলের কবিতার নারকীয় মুগ্ধতায় বুধ হয়ে আছেন ভেরলেন। আড্ডার অবসরে দাদাবাদী ইশতেহার লিখছেন ত্রিস্তা যারা। মালার্মে ছুড়ে দিয়েছেন দুর্বোধ্য কবিতার ডাইশ, তাই দিয়ে অক্ষরের নেকটাই বানিয়েছেন অ্যাপোলিনের। তবু এ শহর শেষ হয় না। এখানে মমার্তে এসে ছবি আঁকতে বসে যান ফুটপাতের শিল্পী পিকাসো। দালির গোপ দেখে থমকে যায় সুররিয়ালিজমের তুলি। ক্লদ মনের শাপলা ফুল দেখতে দেখতে ক্যানভাসে ছড়িয়ে পড়ে অপরূপ ভোর। এখানে ক্যামুর মতো কেউ কেউ খুঁজে পান বহিরাগত আকাশ। এখানে ঝলমলে ভার্সাইয়ের পাশে দরিদ্র জীবন বেছে নেন শ্রী মধুসূদন। এখানে কিলোমিটার জিরোতে দাঁড়িয়ে আছে মহাকালের বইঘর শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি। দোতলার ভবঘুরে কবিতা পাঠের আসরে বসে আছে বিট জেনারেশন, গিন্সবার্গ, কর্সো, ফার্লিংগেটি। বই পাগল হুইটম্যানের উন্মাদনায় এখানে তরুণ লেখকরা সবাই টাম্বলউইড। এখানে কাফে দু মগতে আমি আড্ডা দিতে এসে গেছি। এখানে ক্যাফে লা ফ্লুতে আমি আড্ডা দিতে এসে গেছি। এখানে এই আমি 40 দশকের আমি, এখানে এই আমি 50 দশকের আমি, এখানে এই আমি 60-এর দশকের আমি, এখানে এই আমি 70-এর দশকের আমি। আমার সঙ্গে এখানে বসে আছেন সাত্রে ও বুভেয়া, বসে আছেন হেমিংওয়ে। তাদের সঙ্গে ব্রেকফাস্ট খেতে খেতে শহর দেখছি আর লিখছি। এই ফাঁকে এসে গেছেন আরাগো, ব্রেঁত, এসে গেছেন সবাই। এখানে কফির চুমুক মানে কবিতার পরাবাস্তব উষ্ণতা। এ শহর কখনো শেষ হয় না। ভিন্ন ভিন্ন রসের কিছু কবিতা শোনানো গেল আজ। আপনারা সবাই ভালো থাকবেন।
আগামীকাল 8টায় অথবা 8:10-12 নাগাদ দেখা হবে। সবাই সুন্দর থাকুন। যারা আমাদেরকে ঘরে নিরাপদ রেখে বাইরে নিজেদের জীবন বিপন্ন করে মানব সভ্যতাকে বাঁচানোর জন্য লড়াই করছেন, তাদের সকলকে প্রণাম জানাই। আর আপনারা মনের জোর ধরে রাখুন এবং একটু অন্তরের আলিঙ্গনে বেশি বিশ্বাস করুন। সরাসরি একটু সবাইকে একা একা বাঁচার জন্যে প্রয়োজনীয় দূরত্ব এবং নীরবতাটুকু দিন। নমস্কার।